সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কিছু ঘটনা ফাঁস হওয়ার পর রাজনীতিতে যে উত্তেজনা চলছে, যে উদ্বেগ উৎকণ্ঠা চলছে, এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে। ডক্টর ইউনূস সরকারের মধ্যেই নানান সমীকরণ, নানান ডাইমেনশন আমরা লক্ষ্য করছি। দর্শক, একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি স্পষ্টতই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেনাপ্রধান যে প্রফেসর ইউনূসকে মানতে পারেননি, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছেন ছাত্রদের দাবির মুখে, এবং পরবর্তীতে যে প্রপারলি কোঅপারেট করেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, একবার ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা না বলা, মানে ইত্যাদি ইত্যাদি, এই বিষয় নিয়ে আসিফ মাহমুদ অত্যন্ত সোচ্চার। এমন সময় সামনে ভিডিও এনেছেন যেটা নিয়ে তোলপাড়। এখন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানের শানে, তাতে তো জনগণ সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষিপ্ত হবেই, এবং হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তাতে তো জনগণ ক্ষিপ্ত হবেই। আসিফ মাহমুদের ওই ভিডিও যেখানে বলা হয়েছে যে ওয়াই নট এনি আদার, ওয়াই প্রফেসর ইউনূস, একজন কনভিক্টেড মামলার আসামি, তিনি কেন প্রধান উপদেষ্টা হবেন, এই ভিডিও সামনে আসার পর এবং হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট সামনে আসার পর জনগণ অনেকে কোনো কর্মসূচি ছাড়াই রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, ওয়াকান্না হাসনাত, হাসনাত হাসনাত। এখন সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু জনগণ অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এবং বিভিন্ন মহল থেকে সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া হচ্ছে এবং তাকে অপসারণ করার দাবি উঠছে। তো এটা একটা দিক সরকার নড়েচড়ে বসার, এবং আসিফ মাহমুদ এবং ডক্টর আসিফ নজরুলের একটা ফোনালাপ ফাঁস হয়েছে। আমি জানি না যে সেটা শতভাগ সঠিক কিনা, সেই ফোনালাপ সঠিক না হলেও চিত্র এরকমই। সেখানে ওয়াকারের প্রতি আসিফ মাহমুদের চরম বিরক্তি প্রকাশ করা হয়েছে এবং আসিফ নজরুল তাকে আশ্বস্ত করছেন যে কিছু হবে না, ওয়াকার কিছু করতে পারবে না। এর মধ্যে গভীর রাতে, রাত 2টার সময় উপদেষ্টা মাহফুজ, যদি তিনি নিজেও এখন চরম বিতর্কিত, তার মনে ঘুম হয় না, রাত 2টার সময় ফেসবুক পোস্ট দেন, তাহলে ঘুমান কখন? ইবাদত বন্দেগী বা কোনো কিছুরই তো লক্ষণ দেখা যায় না কার্যক্রমে, রাত 2টার সময় কেন ফেসবুক পোস্ট দিতে হবে? মানে একটু বেপরোয়া লাইফস্টাইল মনে হচ্ছে। মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে এই পরিস্থিতির সাথে রিলেট করে ইশারা ইঙ্গিতে নানান কথা বলেছেন, সেটা আবার পরিস্থিতি একটু শান্ত করার চেষ্টা, মানে পরিস্থিতি যে জটিল, জনগণ যে ক্ষুব্ধ, এটাকে একটু মিটিগেট করার চেষ্টা করছেন মাহফুজ আলম। মানে সরকার নানানভাবে নড়েচড়ে বসেছে এবং ছাত্র উপদেষ্টারাই বিষয়টা ডিল করছে। সেনাপ্রধানকে প্রচন্ড চাপের মধ্যে রাখার একটা উদ্যোগ হয়তোবা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, যেটা আসিফ এবং মাহফুজের কার্যক্রম থেকে স্পষ্ট। আসিফ কথা বলছেন একটু র্যাকলেস ভাষায়, আর মাহফুজ একটু ভদ্র ভাষায় কথা বলছেন, কিন্তু মাহফুজের বার্তাও সেনাপ্রধানের বিরুদ্ধে একটু ভদ্র ভাষায়। আমরা মাহফুজের ফেসবুক স্ট্যাটাসটা একটু ব্যাখ্যা করব, এটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না, মাহফুজ আলম। এক্স্যাক্টলি, রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণ কথা বলছেও না। পিনাকি ভট্টাচার্যও রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছেন না, রাষ্ট্রের প্রতিষ্ঠানের কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে বলছেন। সেনাবাহিনী খারাপ এ কথা কেউ বলছে না, কিন্তু কিছু সেনা কর্মকর্তা যে খারাপ এই কথা মানুষ বলছে। কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না বলে আহ্বান করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 21 মার্চ দিবাগত রাত 2টায় দিকে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি কথা বলেন। পোস্টে তিনি লেখেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাতে আমরা গত কয়েক মাস কাজ করেছি। খুবই জটিল প্রক্রিয়া ছিল সব প্রতিষ্ঠানে আস্থা ও সক্রিয়তা ফেরত আনা। শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া আমরা এগুলো করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের গুড পারফরমেন্সের ভিত্তি হলো পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, পুনর্গঠন তো করতেই হবে। এর সাথে আমরা শতভাগ একমত যে কোনো প্রতিষ্ঠানকে আমাদের প্রতিপক্ষ বানানো যাবে না, আমরা প্রতিষ্ঠান সংস্কার চাই। মাহফুজ সেই বার্তায় দিয়েছেন যে প্রতিষ্ঠানের কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে ছাড় দেওয়া হবে না, কিন্তু প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে নয়। তিনি আরো এখন ওয়াকারুজ্জামানও কিন্তু সেম কাজ করছে, যে প্রতিষ্ঠানের ধোয়া তুলে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন বা কিছু অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। প্রতিষ্ঠান আর কিছু অপরাধী এক নয়, পার্থক্য আছে। তিনি আরো লেখেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার অপরাধীদের শাস্তি পদচ্যুত বিচারের আওতায় এনেছে।
তো এটার অর্থ হচ্ছে যে প্রয়োজন যদি হয় সেনাবাহিনীর মধ্যেও অনেককে সেনাবাহিনী অনেকে অলরেডি শাস্তি পেয়েছে, বরখাস্ত হয়েছে, আরো অনেকে আছে। তো এটা চলবে, এটা প্রক্রিয়াধীন, এটা বোঝানোর চেষ্টা করছে মাহফুজ। তদন্ত সাপেক্ষে অন্যদেরও আনা হবে। তাছাড়া সব প্রতিষ্ঠান নিজেদের হাত পরিষ্কার করতে হবে, কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না। এখন পর্যন্ত দেখেন সেনাবাহিনী অ্যাজ এ হোল তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা স্লোগান দিয়েছে আমি কোথাও দেখিনি। ব্যক্তি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে দিয়েছে, কিন্তু অ্যাজ এ হোল কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দিয়েছে তা না। বরং পুলিশের বিরুদ্ধে অনেকে অ্যাজ এ হোল বক্তব্য দেয়, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যাজ এ হোল কেউ বক্তব্য এখন পর্যন্ত দেয়নি। পিনাকিও না, কেউ না। ১.৫ দশকের ফেসিবাদ অনেক কলকবজা রেখে গেছে, সেগুলো সংস্কার ও বদলানো প্রক্রিয়া গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। এর মানে সেনাবাহিনীর ভিতরে যে সংস্কারের দাবি উঠছে সেটা ওভারনাইট হবে না, ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মাহফুজ। ঐক্য রিকারেন্ট হোক, ভায়োলেন্স না। স্থিতিশীল রাষ্ট্রে আমরা সংস্কার ও বিচার কাজ আরো দ্রুততার সঙ্গে করতে পারবো। এই যে মাহফুজের যে বক্তব্য, এটা হচ্ছে জনগণের যে দাবি সেনাবাহিনীতে সংস্কারের, সেই দাবি ধীরে ধীরে পূরণ করা হবে সেদিকে আশ্বাস, এবং সরকার এ বিষয়ে সতর্ক আছে। তবে একটা বাহিনীর সাথে যেন আমাদের সংঘাত সংঘর্ষ না লেগে যায়, এই বিষয়ে সতর্ক করেছেন। না, এটা লাগবেও না। আমরা নিশ্চিত যে সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার বেশি বেশি, এবং সৈনিকরা সবাই বা প্রায় সবাই দেশপ্রেমিক। অতএব কোনো ভারতের দালাল কিছু করতে চাইলে এটা সেনাবাহিনীর ভেতর থেকে মানা হবে না, নো টেনশন। তবে সেনাবাহিনীর অফিসার হয়ে যারা র্যাবে এসে বা বিভিন্ন জায়গায় ডিজিএফআইতে গিয়ে গুম খুনের সাথে জড়িত থেকেছে, বিভিন্ন অপকর্ম করেছে, জনতার উপর গুলি করেছে কারফিউ সময়, এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো সরকার নড়ে চড়ে বসেছে, সরকার এই বিষয়ে সতর্ক আছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।